বিষয়ের কথা হবে না কোনো এদিক ওদিক, আর সেটা হলো ভারতে গিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলা। বিসিবি তাদের মিডিয়া রিলিজে জানিয়েছে আইসিসির যে প্রতিনিধি দল ঢাকায় এসেছিল তাদের দেয়া হয়েছে এই স্পষ্ট বার্তা। সর্বনিম্ন লজিস্টিক সাপোর্ট নিয়েও বাংলাদেশের বিশ্বকাপ খেলতে আপত্তি নেই, তবে ম্যাচ হতে হবে ভারতের বাইরে। রিপোর্টে বিস্তারিত। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে আসে তবে সে যেন নিজ দায়িত্বে আসে, পরে কিন্তু দায়ভার ভারতীয়দের কেউ নেবে না। নতুন বাংলা শেখা শিশুও জানে এই কথা দিয়ে কাটার মাস্টারকে আসলে সাবধান করা হয়নি, রীতিমতো হুমকি দেয়া হয়েছে, সেটাও প্রাণনাশের। সভ্য দেশে এমন কিছু তো ফৌজদারি অপরাধ। যারা এসব বলেছে প্রকাশ্য মিডিয়ায়, তাদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে? যারা এসব বলেছে তারা প্রভাবশালী রাজনৈতিক কিংবা ধর্মীয় ব্যক্তিত্ব, তাই বলেই কি ওরা পেয়েছে ছাড়? নাকি মোস্তাফিজের ব্যাপারে ভারত রাষ্ট্রেরও একই মতামত? ভারতের বিষয় থাক, এবারে ঢাকায় ফেরা যাক। রবিবার সারাদিন আইসিসি বিসিবি মিটিং, এমন ভাইব পাওয়া গেলেও সবার অগোচরে ঘন্টা দেড়েক চলেছে সেই রুদ্ধদ্বার বৈঠক। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু ইফক্রেইভ এসেছেন ঢাকায়। তার সাথে আসার কথা ছিল এক ভারতীয়। তিনি আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। মিস্টার সাক্সেনা ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি, তবে ভার্চুয়ালি ছিলেন আলোচনার টেবিলে। বাংলাদেশ ও বিসিবি সাইড থেকে মিটিংয়ে যোগ দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহসভাপতি ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন। তাদের সাথে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং চিফ এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরী। বোর্ডের হেড অফ সিকিউরিটি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদও ছিলেন এই বৈঠকে। আইসিসির এত আয়োজন অবশ্য কোনো কাজে আসেনি, কারণ বাংলাদেশ তাদের জায়গা থেকে সরেনি এক চুল। সব শর্তই মেনে নেওয়া যায়, তবে নিজেদের সিকিউরিটি কনসার্ন নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব না, যেখানে এই কদিন আগেও হুমকি দেয়া হয়েছে মোস্তাফিজকে, যে কিনা বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা। তবে এই আলোচনার ফলাফল, বিসিবি আইসিসিকে জানিয়েছে ফিক্সচার মেলাতে দরকার হলে অন্য গ্রুপে স্থানান্তর করা যেতে পারে বাংলাদেশকে, এবং সবচেয়ে কম লজিস্টিক ফ্যাসিলিটি নিয়েও টাইগাররা খেলতে রাজি শ্রীলঙ্কায়। আইসিসির এই প্রতিনিধি দল অবশ্য বিসিবির কথা শুনেছেই কেবল, কোনো সিদ্ধান্ত জানানোর এখতিয়ার তাদের দেয়নি আইসিসি। তারা বলে গেছেন চেয়ারম্যান জয় শাহর সাথে কথা বলেই পরের আপডেট জানানো হবে, এবং দরকার হলে এই আলোচনা চলমান থাকবে। খালিদ জামিল, ৭১। ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও বিসিবির দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বেফাস মন্তব্য করে ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ হারিয়েছেন এই ডিরেক্টর। শোনা যাচ্ছে বিসিবির চিঠির জবাব না দিয়ে উল্টো ক্রিকেট বোর্ডকেই শোকজ করতে পারেন এই নাজমুল ইসলাম। সাইফুল রূপকের রিপোর্ট। এবার বিসিবিকেও বুড়ো আঙ্গুল দেখালেন বিসিবির বিতর্কিত আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। বুধবার ক্রিকেটারদের নিয়ে বেফাস মন্তব্য করায় বৃহস্পতিবার সকালে ক্রিকেট বোর্ড তাকে কারণ দর্শানোর চিঠি দেয়, ৪৮ ঘন্টার সময় দেয়। সেই ৪৮ ঘন্টার সময়টা শেষ হয়ে গেছে শনিবার সকাল ১১টা সাড়ে ১১টার দিকে, কিন্তু এম নাজমুলের কাছ থেকে কোনো জবাব বা কোনো চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়নি। উল্টো তিনি যে একজন ডিরেক্টর, বিসিবি তার ডিরেক্টরকে এমন চিঠি পাঠাতে পারে কিনা সেটাও তিনি জানতে চাইবেন, অর্থাৎ তিনি উল্টো বিসিবিকে কারণ দর্শানোর চিঠি দিতে পারেন সেই ভাবনাটাও নাকি তার আছে। এবং বিসিবি যদি কোনো সদুত্তর না দেয়, তার যে ইমেজ সংকট হয়েছে, পাশাপাশি তাকে যে ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে সেই বিষয়টাও বিসিবির কাছে জানতে চাইবেন, এবং আইনি ব্যবস্থা দরকার হলে সেটাও তিনি নেবেন, এমনটাই তার ভাবনা আছে যতটুকু জানা গেছে। অর্থাৎ বুধবার ক্রিকেটারদের স্যালারি ইস্যু কিংবা ক্ষতিপূরণ দেয়া না দেয়া, তাদের পারফরমেন্সের ঘাটতি, তারা বিশ্বকাপ জিততে পারেনি, তাদের এত এত খরচ, তাদের পিছনে তাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে নেওয়া হয়, নানা রকমের কথা বলেছেন, যেগুলো আসলে অনেকেই পছন্দ করেনি। ক্রিকেট বোর্ডও সেই কথাগুলো পছন্দ করেনি, যে কারণেই ক্রিকেটাররা প্রতিবাদ করেছে। ক্রিকেট বোর্ডও একটা স্টেটমেন্ট দিয়েছে প্রথমে, অর্থাৎ তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছিল, পরবর্তীতে ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাকে সরানো হয়েছে। অর্থাৎ ক্রিকেটারদের পক্ষেই ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদেরকে হেয় করার পক্ষে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যখন ক্রিকেটারদের বিপক্ষে এমন কথা বলে এবং অ্যাডামেন্ট, অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন তিনি এখনও নাকি মনে করেন যে তার কথাটাই ঠিক, তিনি কোনো ভুল কথা বলেননি, অর্থাৎ ক্রিকেটারদের নিয়ে তার এই কথাগুলো বলার নাকি রাইট আছে অ্যাজ এ বিসিবি ডিরেক্টর, তিনি এটাই ভাবছেন। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যে কারণ দর্শন চিঠি দিয়েছে সেই চিঠির জবাব দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তার বিপক্ষে অ্যাকশন নেওয়া হবে সেই কথা বলেই আসলে ক্রিকেটারদেরকে মাঠে নামানো হয়েছে।
এবং 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তার যদি জবাব না আসে তাহলে বিসিবি অ্যাকশন নেবে, সেটাও সেদিন আসলে বলা হয়েছিল। এখন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সেই পুরো রিপোর্টটা লিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার কাছে জানানো হবে। এম নাজমুল ইসলাম যে আসলে এইভাবে এখনও অ্যাডামেন্ট বা তার কথাতে তিনি এখনও যে স্ট্যান্ড স্টিল, সেই জায়গাটাতে ক্রিকেটাররা যদি এই যে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এখন যদি আবার প্রতিবাদ করে বা ক্রিকেটাররা যদি বিসিবির কাছে জানতে চায়, তখন বিসিবির তো কোনো একটা জবাব দিতে হবে। সো এখন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে জানাবে এবং প্রেসিডেন্ট পরবর্তী অ্যাকশন নেয়ার সুযোগ থাকলে নেবে। কতটুকু নেবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, বিপিএল ফাইনালের পর দিন অর্থাৎ 24 জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা আছে, বোর্ড কর্তারা সেখানে থাকবেন। সেখানে এম নাজমুল ইসলাম আসেন কিনা সেটাও দেখার একটা বিষয় হবে। সেদিন একটা বড় এজেন্ডা থাকতে পারে যে এম নাজমুল ইসলাম যেভাবে কথা বলেছেন বা বিসিবির পরিচালকরা নানা সময় নানা রকমের কথা বলছেন, পরিচালকদের কোড অফ কন্ডাক্ট নিয়ে হয়তো আলোচনা হবে সেখানে। পাশাপাশি এম নাজমুল এগেনস্টে আসলে বিসিবি কী করতে পারে, আসলে কিছু করবে কিনা সেটা হয়তো সেদিনই বোঝা যাবে। সাইফুল রূপক, ৭১। 206 স্বপ্ন ভাঙলেও জয়ের রংটা ঠিকই নিজেদের করে রাখলো রংপুর রাইডার্স। বিপিএল এর চলমান আসরে ঢাকা ক্যাপিটালসকে 11 রানে হারিয়ে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। অন্যদিকে একই ম্যাচে হারের মধ্য দিয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হলো ঢাকার। জুবাইর নূরের রিপোর্ট। 11 ওভারে 100 রান, গ্যালারিতে গুঞ্জন আজ কি তবে প্রথম 200। বিপিএলের চলমান আসরে যে স্বপ্ন এখনো ছুঁতে পারেনি কেউ, রংপুর রাইডার্স যেন সেটাকেই হাতছানি দিচ্ছিল। তবে 200 মাইল ফলক ছুঁতে না পারলেও জয়ের লড়াইয়ে শেষ হাসি হাসে রংপুর রাইডার্সই। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক রংপুর, পাওয়ার প্লেতেই বোর্ডে তোলে 50 রান। দাভিদ মালান আর তৌহিদ হৃদয়ের ব্যাটে সচল থাকে রানের চাকা। দুজনের ব্যাট থেকে আসে উদ্বোধনী জুটি 126 রানের। এক প্রান্তে মালানের ক্লাসিক টি-20 ইনিংসে 49 বলে 8-4 ছক্কায় 78 রান। অন্য প্রান্তে হৃদয়ের ধৈর্য টাইমিং 46 বলে 62 রান। তবে হাফ সেঞ্চুরির পর যে গিয়ার বদলের কথা ছিল সেটাই আর হলো না। তাসকিন আহমেদের নিখুঁত লেন্থে মালান বোল্ড হতেই বদলে যায় ম্যাচের চিত্র। তরুণ মারুফ মৃধা ফিরিয়ে দেন হৃদয়কে। বিপিএলে নিজের প্রথম উইকেট, তাও আবার বড় সেট ব্যাটারের। এখান থেকেই রংপুরের ইনিংসে নামে ব্রেক। শেষ দিকে কাইল মায়ার্স চেষ্টা করেন গতি ফেরাতে, করেন 16 বলে 24 রান। কিন্তু ঢাকার বোলাররা শেষ 3 ওভারে রংপুরকে বেঁধে ফেলেন মাত্র 16 রানে। ইনিংসের শেষ ওভারে সাইফুদ্দিনের ডাবল স্ট্রাইক, পরপর 2 বলে মায়ার্স ও লিটন দাসের বিদায়। 200 স্বপ্ন সেখানেই শেষ। 20 ওভারে 4 উইকেটে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 181। সমীকরণটা ছিল পরিষ্কার, 182 রান করতেই হবে ঢাকাকে, নইলে শেষ 4-এর স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু ম্যাচ যত এগিয়েছে চাপের পাল্লা ততই ভারী হয়েছে ঢাকার কাঁধে। যদিও লক্ষ্য তারা ইনিংসের প্রথম বলেই উসমান খানের ছক্কায় ঢাকার ডাগআউটে ফুটেছিল আশার স্ফুলিঙ্গ, তবে দ্রুতই ব্রেক কষে দেন রংপুরের বোলাররা। ফাহিম আশরাফ ফেরান উসমানকে, নাহিদ রানার গতিতে থেমে যায় সাইফ হাসানের ইনিংস। এরপরেই শুরু হয় ঢাকার ধস। অধিনায়ক মোহাম্মদ মিঠুন 25 রান করে ফিরলে ফিকে হতে শুরু করে ম্যাচের রং। ঠিক তখনই লড়াইয়ের বার্তা দেন সাইফুদ্দিন ও ইমাদ ওয়াসিম। সপ্তম উইকেটে দুজনের 48 রানের জুটিতে আবারও আশার আলো দেখতে পায় ঢাকা। কিন্তু অভিজ্ঞ মুস্তাফিজ রহমান যেন জানতেন এই ম্যাচ থামানোর জায়গা কোথায়। 19তম ওভারে নিজের প্রথম বলে ইমাদকে বোল্ড করে ম্যাচ রংপুরের মুঠোয় এনে দেন এই কাটার মাস্টার। শেষ ওভারে দরকার 31 রান। বোলিংয়ে রকিবুল হাসান, ব্যাটিংয়ে সাইফুদ্দিন। পরপর 3 ছক্কায় আবারও ঢাকাময় গ্যালারি। কিন্তু গল্পের শেষটা বদলায় না। শেষ পর্যন্ত ঢাকার ইনিংস থামে 170 রানে। 11 রানের এই জয়ে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আর 9 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নেয় ঢাকা ক্যাপিটালস। জুবাইর নূর, ৭১। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শনিবার ভুটানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। ভারতের সাথে বড় জয় দিয়ে শুরু করলেও ভুটানের সাথে লড়াইটা সোজা ছিল না। ভুটানের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে হয়। ম্যাচের প্রথমেই 1 গোলে এগিয়ে যায় ভুটান। মাসুসিমার দুর্দান্ত গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ফার্স্ট হাফ শেষ হয় 1-1 সমতায়। সেকেন্ড হাফে একাধিক সুযোগ হাতছাড়া করে লাল সবুজরা। সুযোগ কাজে লাগিয়ে আরও 1 গোল করে বসে ভুটান। লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি যদিও প্রতিপক্ষ। অধিনায়ক সাবিনার গোলে আবারও সমতায় বাংলাদেশ। এরপর ভুটানের আরও 1 গোলের জবাবে গোল করেন মাসুরা পারভিন। শেষ পর্যন্ত 3 গোলে ড্র হয় ম্যাচটা। 6 দলের এই টুর্নামেন্টে প্রতি দল 5টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ এরই মাঝে খেলেছে 2টি ম্যাচ। 5 ম্যাচে শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। মায়ের শূন্যতা, ঘর ছাড়া জীবনের যন্ত্রণা আর বারবার বাধার মুখেও যে ছেলেটা হার মানেনি ফুটবলের কাছে। প্রতিকূলতার পর প্রতিকূলতা পেরিয়ে সাইমের একটাই স্বপ্ন, একদিন গায়ে জড়াবে লাল সবুজের জার্সি। বরিশাল থেকে এমনই এক সংগ্রামী ফুটবলারের গল্প পাঠিয়েছেন হাসান সজীব।
চোখের চাহনিতে স্বপ্ন, আর এই চোখে নেই শৈশবের হাসি, নেই মায়ের আদর, এই চোখে শুধু ফুটবল। সায়েম আহমেদ ছোটবেলাতেই হারিয়েছেন মাকে। মায়ের কোল নয়, তার ভাগ্যে জুটেছিল নানা বাড়ির কাজ, গরু চড়ানো, ঘরের সব খাটুনি, সবই ছিল তার দৈনন্দিন জীবন। তার মাঝে চলেছে পড়াশোনা, আর সব কাজ শেষে একটাই টান, ফুটবল। আর এই ফুটবল খেলাই ছিল তার অপরাধ। এক সময় দেখা যায় ফুটবল খেলতেছি, তারপর অনেকদিন খেলতেছি, তারপর আর কি নানা বাড়ি থেকে তারা এক সময় বলল যে তুমি ফুটবল খেললে তোমাকে আর রাখবো না এই জায়গায়। সায়েমকে নানা বাড়ি থেকে দেওয়া হয়েছিল দুটি অপশন, ফুটবল না ঘর, একসাথে দুটো নয়। ছোট সায়েম বেছে নেয় স্বপ্ন। আমি জেদ করি, তারপর বলছি যে কেন, কি হয়েছে, আমি তো সব কিছুই করি, তাদের কাজটা সব কিছু করে দিই। সব কাজ করেন? তারা গরু পালতো, তাদের গরু আসলে, মুরগি আসলে, হাঁস আসলে, সব কিছু ছিল। তারপর ওই জায়গায় সব কাজ বাজ আমি করতাম। মামা তো ভাই ছিল, ওরা ছিল, ওদেরকে নাস্তা বানাইয়ে খাওয়াইতাম। এক পর্যায়ে সব কিছু গুছিয়ে আমি তারপর প্র্যাকটিসে আসতাম। তারপরও আর কি রাখবে না তারা বাসার ভিতরে। তারপর একটা পর্যায়ে এরকম দাঁড়াইলো, বের করে দিছে বাসা দিয়ে বের করে দেওয়ার পর বাবার কাছে উঠলাম। কিন্তু বাবার কাছে গিয়েও ভালো থাকা যায়নি, কেননা বাবা তখন আরেক সংসারের মানুষ। সৎ মায়ের আচরণ আর ফুটবলের প্রতি ভালোবাসা দুটোই হয়ে ওঠে অশান্তির কারণ। শেষমেশ এখান থেকেও বের হয়ে যেতে হয় তাকে। মা আর কি বেশি একটা ভালো জানতো না, তারপরে বুঝলাম সব বিষয়, বুঝে তারপর আর কি ওইখান থেকেও বের হয়ে আসলাম। এবার আশ্রয় খালার বাড়িতে, ঘরের কাজ, নাস্তা তৈরি সবই করে সে, পড়াশোনাও চলে, আর এর ফাঁকেই ছুটে যায় ফুটবল শিখতে। কিন্তু সেখানেও ফুটবলই বাধা। আরেকবার ঘর ছাড়া হয় সায়েম, ঠিক তখনই বদলায় গল্প। জুম্মন কোচের হাত ধরে সায়েম জায়গা পায় বরিশালের সোনালী অতীত ক্লাবে। খালামানির বাসা থেকেও কিছুদিন পরে প্রায় 3 থেকে 3.5 মাস ছিলাম। তারপর ওইখানেও কাজ টাজ করতাম, অনেক কিছু করতাম। তারপর করার পর তারপর একটা পর্যায়ে ওইখান দিয়েও আর কি ফুটবল খেলার জন্য বের করে দিছি। ওর হিস্টোরি শোনার পরে তোরে আমি রাইখে দিছি, বলছি যে তুমি এই জায়গায় আপাতত থাকো, আর পারলে আমার বাসায় আমি চিনাই দিছি, বাসায় যাইতো, বাসায় খাইতো। এখানে থাকি, আমি এখানে থেকেই পড়াশোনা করি, এখানে একা থাকি রাত্রে। তারপর প্রতিদিন ভাইয়াদের বাসায় সাইকেল আছে আমার একটা, প্রতিদিন ভাইয়ের বাসায় যাই, এসে তারপর খাওয়া দাওয়া করি। দাদা এই যে মুরব্বীরা আছে, দাদাহারা আছে, তারা আসলে পর তাদেরকে চা বানাই দিতে হয়, তাদের কি যা যা লাগে সব কিছু করে দিতে হয়, কাজ বাজ সব। আমরা পারতেছি কি ওরা একটা সাপোর্ট দিতে, যে বাসায় খাবারটা খাইতে পারতেছে, ভাত খাইতে পারতেছে 3 বেলা, এটার বাইরে তো ওরা আমি কিছু দিতে পারতেছি না। আমি একজন খেলোয়াড় হইতে চাই, ন্যাশনাল টিমে খেলতে চাই সেই জীবনে। আত্মবিশ্বাস আছে। জি। সায়েমের এই আত্মবিশ্বাসী তার চলার শক্তি, কিন্তু কতদিন সেটা টিকে থাকবে সেটাই আজ বড় প্রশ্ন। ফুটবল নেশায় তার মতো নীরবে নিভৃতে লড়াই চালিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। কেউ আলোয় আসে, কেউ হারিয়ে যায় অন্ধকারে। প্রশ্ন একটাই, স্বপ্ন দেখা কি শুধু সাহসীদের অধিকার, নাকি সায়েমদের স্বপ্ন বাঁচিয়ে রাখার দায়িত্ব কারো আছে? যত কষ্টই হোক আমি একজন বড় খেলোয়াড় হব জীবনে। জি। হাসান সজীব, ৭১।